ছাত্র শিবিরের একটা বিশাল লজিস্টিক সাপোর্ট, একটা আন্দোলনে লজিস্টিক সাপোর্ট আন্দোলন সফল করার ক্ষেত্রে ৮০% ভূমিকা রাখে। লজিস্টিক সাপোর্টে জামাত অত্যন্ত দৃঢ়তা এবং সাহসিকতা এবং স্যাক্রিফাইসের যে নজির, যে দৃষ্টান্ত স্থাপন করছে, পুরো জাতিকে একটা জায়গায় নিয়ে এসে ছেড়ে না দিয়ে তাদের পাশে থাকা, লজিস্টিক সাপোর্ট দেওয়া, এটা অনেকে অনেকভাবে দিয়েছেন। বিএনপির জায়গা থেকেও ছিলেন, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের যে প্রোগ্রামগুলো, যে সুনিপুণ ডিজাইন, আপনার যেমন কফিন মিছিল, কফিনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বাধা ফিরে কীভাবে ঢুকবে। ২৪-এর যে আন্দোলনটা শুরু হয়, ওখানে আমরা যতটুকু জানি যে আন্দোলন শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু ভিপিনুর গ্রেপ্তার হয়ে যায়, রাশেদ খান আত্মগোপনে চলে যায় বা পালিয়েছিল, যেটাই হোক আর কি। ওই সময়টা আসলে প্রত্যক্ষ করেছেন কিনা, কেমন ভাবে, বা জুলাই অভ্যুত্থান বা আন্দোলনে গণ অধিকার পরিষদের ভূমিকাটা কেমন ছিল? আমি মোটা দাগে যদি এই কথাটা বলি, এটার শুরু তো আমাদের হাত ধরেই, কোটা ১৭-এর যে ১৮ যে কোটা আন্দোলন, মানে শুরুটা ওইখান থেকেই। এটা যে কোনো কারণেই আমরা যদি এখনকার যে ম্যাচিউরিটি আমাদের, যদি এর কয়েক ভাগের ১-২ ভাগও থাকতো, তাহলে শেখ হাসিনা তখনই পড়ে যান ওই আন্দোলনেই। বাট সেখানে আমাদের নেতৃত্বের ক্ষেত্রে এবং তাদেরকে প্যাট্রোনাইজ করার ক্ষেত্রে আমরা জাতীয় নেতৃবৃন্দ বা জাতীয় যে ধরনের সাপোর্ট দেওয়া দরকার, তখন আসলে ১৮ কিন্তু আমরা এইভাবে পাই নাই। আমাদের যারা ছিল, আমাদের ভাইরা, তারা আসলে এইভাবে পায় নাই। দ্বিতীয় হচ্ছে যে, কিন্তু ২৪-এ এসে যেটা হলো, আমাদের রাজনৈতিক কারণে কিন্তু আমাদের পক্ষ বিপক্ষ কিন্তু অনেক ধরনের ডিভিশন তৈরি হয়ে গেল, এবং আমাদের সহযোদ্ধাদের মধ্যে এক ধরনের মতান্তর, বিরোধ, দেয়াল তৈরি, পার্সোনাল। এই ক্ষেত্রে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় টিম, আমাদের আসিফ এবং আহনাফের যে কমিটি ছিল, তারা আমাদের দলের যখন ২ ভাগ হয়ে গেল, ২ ভাগ হয়ে যাওয়ার পরে দল ঐক্যবদ্ধ হওয়ার প্রচেষ্টা চলছিল চতুর্মুখী। বিশেষ করে আসিফ নজরুল স্যার সহ অনেকেই, আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমাদের দলটাকে ঐক্যবদ্ধ রাখার জন্য চেষ্টা করেছিলেন। তখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরো ইউনিটটা, তারা তাদের ভাষায় লেজুর ভিত্তির একটা অপবাদ কিংবা করে তারা এখান থেকে, দল থেকে চলে গেল। চলে যাওয়ার ঠিক ৩ মাসের মাথায় তারা ছাত্রশক্তি করলো, জাতীয় ছাত্রশক্তির হাত ধরেই কিন্তু আসলে মূলত এই আন্দোলনের, এবং ছাত্রশক্তি, এটা স্বীকার করার অস্বীকার করার কোনো সুযোগ নেই, ছাত্রশক্তিকে কেন্দ্র করেই। তখন আমি আপনার চায়নাতে ছিলাম, যখন এটা আস্তে আস্তে দাঁড়া আমাদের উঠতেছে, তখন আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে, আন্দোলনটা আসলে আপনাদের টার্গেট কি, বা কী করতে চাচ্ছেন, কি হচ্ছে? তখন তিনি আমাদেরকে যেটা বললেন যে, আমরা শুরু করছি, অন্যরা আমাদেরকে সবাই অ্যাপ্রিসিয়েট করছেন এবং অন্যদের সবাইকে আমরা এঙ্গেজ করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমরাও একটা পার্ট ছিলাম, তারা তো আমাদেরই ভাই। ইস্যুগত তো আমাদের কোনো বিরোধ ছিল না যে আমরা, মানে হাসিনা এবং ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের দেয়ার ইজ মানে নো কম্প্রোমাইজ এই ব্যাপারে আমরা। তো আমরা যেহেতু ইস্যুতে এক, তাহলে আমাদের রাজপথে তো ২ পার্টে দাঁড়ায়, কিন্তু আমরা তো রাজপথে একসাথেই ছিলাম। এরপরে আমাদের ধরেন ছাত্র শিবিরের একটা বিশাল লজিস্টিক সাপোর্ট, এটা অনেক গুরুত্বপূর্ণ আন্দোলনে। আমি যেহেতু পিছন থেকে ঢাকা মহানগর অনেক প্রোগ্রাম বাস্তবায়ন করছি, আমি জানি যে একটা লজিস্টিক সাপোর্ট কত গুরুত্বপূর্ণ যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে। একটা আন্দোলনে লজিস্টিক সাপোর্ট আন্দোলন সফল করার ক্ষেত্রে ৮০% ভূমিকা রাখে। লজিস্টিক সাপোর্টে জামাত অত্যন্ত দৃঢ়তা এবং সাহসিকতা এবং স্যাক্রিফাইসের যে নজির, যে দৃষ্টান্ত স্থাপন করছে, আমি কাউকে ছোট করে বলবো না। এটা বাংলাদেশের এই নতুন বাংলাদেশে যে বর্তমান ধারায় নিঃসন্দেহে আমাদের ছাত্রদের পাশে, আমাদের যুবকদের পাশে, আমাদের একেবারে বলতে পারেন যে ছেলেগুলার এক বেলা খাবার আবার বাসা যায় খাবে, এমন অবস্থা অনেকের ছিল না। একেবারে মানে একটা পুরো জাতিকে একটা জায়গায় নিয়ে এসে ছেড়ে না দিয়ে তাদের পাশে থাকা, লজিস্টিক সাপোর্ট দেওয়া, দিনের পর দিন আন্দোলনটাকে কন্টিনিউ করতে যাওয়ার ক্ষেত্রে যে লজিস্টিক সাপোর্ট দেওয়া, এটা অনেকে অনেকভাবে দিয়েছেন। বিএনপির জায়গা থেকেও ছিলেন। তা আমরা আমাদের চোখে, আমাদের নজরে যেটা আসছে, যেমন ধরুন যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রের যে প্রোগ্রামগুলো, যে সুনিপুণ ডিজাইন,
আপনার যেমন কফিন মিছিল তো একটা কঠিন পরিক্রমার মধ্যে, কফিনগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত বাধা ফিরে কীভাবে ঢুকবে, কারা ঢোকাবে, আবার কফিনগুলো ঢুকাতে 3-4টা লেয়ারে 3-4টা কৌশল আশ্রয় নেওয়া হয়েছে। মানে একদিকে পুলিশকে ব্যস্ত রেখে আরেক দিক দিয়ে দেওয়াল টপকিয়ে 1-2টা কফিন ঢুকবে, অ্যাটলিস্ট কফিন ঢুকতে হবে, আপনার দোয়েল চত্বর দিয়ে ঢুকতে দিচ্ছে না। মানে এই যে ধরেন জামাতের কিংবা আমাদের এই ছাত্রশক্তির যেই নেতৃত্ব যেভাবে দাঁড়িয়ে গেল অন্যদের সহযোগিতায়, অন্যদেরকে কাজে লাগিয়ে, এটা নিঃসন্দেহে কিন্তু এই জায়গাটা আমাদেরই ছিল। আমি যদি বলি যে এটা আমাদের শুরু তো আমরাই করছি, আমাদের নূর, রাশেদ, ফারুক এটাই তো শুরু করছে। কিন্তু এটা ঐতিহাসিক বাস্তবতা হচ্ছে আমরা যদি রাজনৈতিক দল না করতাম বা আমাদের যদি এরকম একটা প্ল্যাটফর্ম না থাকতো, হয়তো বা আমাদের হাতেই থাকতো এটা। তো এখন আমাদের ভাইরা, আমাদের ছোট ভাইরাই তো করলো। আলটিমেটলি আমরা এখানে আসলে কাউকে ডিজার্ট করার মতো বা কাউকে, এখানে স্যাক্রিফাইস তো সবারই ছিল। আপনি রাস্তার যে টোকাই ছেলেটা, সে তো নিশ্চিত মৃত্যু জানে, সে সবার আগে জীবন দেওয়ার জন্য। তার কি ছিল? সে তো ক্ষমতা উপভোগ করার কোনো ইস্যু ছিল না তার। হিজড়া বলেন, একজন সাধারণ নারী বলেন, আপনি দেখেছেন কিনা একজন নারী বলেছে যে আমি তো 10-8 মেট্রিক পাস করেছি, আমার কোটা টোটা এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, আমি দেখছি আমার সহজ সরল সাধারণ মানুষ জীবন দিচ্ছে, বাসা নিরাপদ না, বাসার বারান্দা দাঁড়িয়েছেন আপনি গুলিবিদ্ধ হয়ে মারা যাচ্ছেন। এই যে মানে চতুর্মুখী আপনার যে মানে মানুষকে খেপিয়ে তোলা, মানুষের স্বাভাবিক জীবনটাকে অস্বাভাবিক করে ফেলা, এই জায়গা থেকে আমাদের পুরো জাতি আসলে এক সুতোয় চলে আসছিল। সেক্ষেত্রে শেখ হাসিনার আর আলটিমেটলি কথা হচ্ছে এটা আসলে ঐশ্বরিক সিদ্ধান্ত হয়ে গেছে যে আল্লাহ একটা কথা বলেছেন যে অহংকার তার গায়ের চাদর। শেখ হাসিনা সে চাদর নিয়ে টানাটানি করেছেন অসংখ্যবার। আমার মনে হচ্ছে যে শেখ হাসিনা এই জায়গায় হেরে গেছেন।